লেখক অতীশ দত্ত চৌধুরীর রান্না বান্না কান্না। অফিস নেই বলে সারাদিন ফেসবুক হোয়াটসঅ্যাপ নিয়ে পড়ে আছো। একদিন একটু রান্না করেও তো খাওয়াতে পারো। লোকের তো কত রকম শখ থাকে, শখ করেও তো রান্না করে অনেকে। তুমি পারো না? সকাল 10টায় বউয়ের গজগজানি শুরু হয়ে গেল। এই সময়টা আমি বন্ধুদের সঙ্গে চ্যাটে একটু আড্ডা টাড্ডা দিই। কত হাসি ঠাট্টা চলে। নেহাত লকডাউন চলছে তাই, নইলে এই সময় ভিড় ভাট্টা ঠেলে নাকে মুখে গুজে অফিস দৌড়াতাম। জামার বোতাম লাগানোরও সময় পেতাম না। আর এখন তো কন বানেগা করোড়পতির একটা রাউন্ড পেরিয়ে গেছি। টিক টিক ঘড়ি বন্ধ, হাতের সময়ই সময়। এই সময় আড্ডা দেব না তো কখন দেব? তা শখ করে যে কোনোদিন রান্না করিনি তা তো নয়, সেটা সবাইকে জানাইনি। তোমাদেরকে বলছি, একবার শখ করে মাইক্রোওয়েভ ওভেনে রান্না করতে গিয়ে এমন জোর শখ খেয়েছিলাম, সেদিন থেকে রান্না করার শখ ঘুচে গেছে আমার। এদিকে কাজের লোক আসছে না, তাই বউয়ের খাটাখাটনি একটু বেশি হচ্ছে। খিটখিটে হওয়াই স্বাভাবিক। আমি ফিট বাবু হয়ে খাটে শুয়ে শুয়ে হোয়াটসঅ্যাপ ফেবু করব, সে সহ্য করবে কেন? কি গো, আমি কি বলছি কানে গেল তোমার? না, আমারও আর সহ্য হচ্ছে না। সামান্য ফেবু করি বলে এত কথা? রান্না করা কি এমন কঠিন কাজ যার জন্য এত কথা শোনাবে? এতদিন নিজের জলখাবার আমি নিজেই বানিয়ে খেয়ে এসেছি। 2 পিস ব্রাউন ব্রেড টোস্টারে সেকা, 2টো ডিম সিদ্ধের সাদা অংশ আর একটা আপেল। এর জন্য কি বউকে কোনোদিন বিরক্ত করেছি আমি? অবশ্য আপেল যখন 80 টাকা থাকে তখনই কিনি। এর বেশি হলে চিনি ছাড়া টক দই, সাথে একটা কলা। ডিমের দাম 4 টাকা থেকে বাড়িয়ে 4.5 টাকা করার পর থেকে দই চিড়ে অভ্যেস করে নিয়েছি। পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে। এছাড়া সস্তায় আর একটা পুষ্টিকর জলখাবার খাই, ছাতু আর জল। কিন্তু পাতিলেবুর এখন যা দাম, আমার মতো পাতি লোক কিনবে তার সাধ্যি কোথায়? লেবু না দিলে ছাতু ঠিক জমে না। সবকিছুর একটা সামঞ্জস্য আছে তো। তেঁতুল ছাড়া টক দই জমে না, আবার দইয়ের সঙ্গে কলা হলে ভালো জমে। কিন্তু একটা মর্তমান কলা 7 টাকা চাইছে। দর করলে বলে এটাই বর্তমান বাজার দর, তাইলে খাবোটা কি? আমার এক বন্ধু সিঙ্গাপুর থাকে, তাকে বলেছি ফেরার সময় 1 কাঁধি সিঙ্গাপুরি কলা নিয়ে আসতে। ওখানে সস্তায় পাওয়া যায়, কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইট সব বন্ধ। সে বেচারা আসতে পারছে না। মহা সমস্যায় আছি। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, নিজেই নিজের জলখাবার বানিয়ে খেয়েছি। একদিন আধদিন না, প্রতিদিন। বউকে কোনোদিন বিরক্ত করিনি, তো সেই কারণে একটা কনফিডেন্স আগেই তৈরি হয়ে গেছিল আমার মধ্যে। সকালের খাবার যখন বানাতে পেরেছি, সকলের খাবারও বানাতে পারবো। আর আজকে বউ যেরকম কথা শোনালো, এরপর তো আর চুপ করে বসে থাকা যায় না। কথা কম কাজ বেশিতে আমি বিশ্বাসী। মুখে কিছু বলবো না তো আমি একেবারে রান্না করে দেখিয়ে দেব। হ্যাঁ, রান্না করা কাকে বলে? রান্না নিয়ে রোজ রোজ এই নাকে কান্না আমার আর ভালো লাগছে না। বউ যতই রান্নার ব্যাপারে বড়াই করুক, ভাবছে ছেলেরা বুঝি সাঁড়াশি দিয়ে কড়াই ধরতে জানে না। আরে যে অফিস করে সে খুন্তি নাড়তেও পারে। ভুলে গেলে চলবে না, মেয়েদের যে ছেলেরা কিন্তু রান্নার ব্যাপারে অনেক বেশি এগিয়ে আছে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে দেখেছি রান্নার ঠাকুর আসে, কই রান্নার ঠাকুরন তো আসতে দেখিনি কোনোদিন। যেটা করব না সেটা করব না, আর যেটা করব সেটা ভালো করেই করব। কে যেন বলেছিল, নামটা মনে পড়ছে না এখন, ডু ইট নাও ডু ইট বেটার। কিন্তু ডু ইট নাও বললেই তো হলো না, সব কিছুর একটা প্রস্তুতি লাগে। সর্বপ্রথম লাগে ড্রেস কোড। রান্নার কাজে এটা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। জজ সাহেব, উকিল, পুলিশ, সেনা, আধসেনা, চেনা অচেনা যত প্রফেশন আছে, সবার একটা ড্রেস কোড থাকবেই। কিছু না হোক একটা সিম্বলিক কিছু থাকবেই। যেমন ছুতোরের কানে পেন্সিল, দুধওয়ালার পায়ে মোজা ছাড়া চামড়ার জুতো, দর্জির গলায় মাপার ফিতে, 5 স্টার হোটেলে রাঁধুনির মাথায় সাদা কাগজের চোঙা মতন কি একটা থাকে। বউ যদি নাইটি পরে রান্না করে তাহলে রান্না টেস্টি হবে কি করে? এটা তো গোড়ায় গলদ। কে বোঝাবে তাকে? ওই জন্যই রান্নাগুলো থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। না বলে দিলে বোঝা মুশকিল কি বানিয়েছে, ঘন্ট না ঘ্যাট। ডাটাগুলো প্যাট প্যাট করে তাকিয়ে থাকে আমার দিকে। সে যাকগে, আমার এখন ওদিকে তাকানোর সময় নয়। আমি তো আর 5 স্টার হোটেলের মতো খানা বানাতে যাচ্ছি না। আমি ভোজবাজি রান্নার ঠাকুরের
মতো টেস্টি রান্না করতে চাই। ওই রকম টেস্টি রান্না করতে গেলে একটা গামছা মাস্ট। আমার টেস্ট করে আগেই দেখা আছে, ওদের রান্না এত টেস্টি হয় কেন? আসল কথা ওই ড্রেস কোড। নামাবলী গায়ে না দিয়ে পুরুত ঠাকুর যদি কোট গায়ে দিয়ে পুজো করে তাহলে যজমান কাস্টমারের কোটা অচিরেই হারাবে। রান্না ঠাকুরদের দেখেছি ওদের গলায় একটা গামছা রাখা থাকে। আমাদের বাড়িতে যে কটা অনুষ্ঠান হয়েছে বাধা ধরা রান্না ঠাকুর কাশীকে ডাকা হয়। পুরো নাম কাশী বিশ্বনাথ সাউ। ওর বাড়িতে অনেক ঝাউ গাছ আছে। দীঘায় বাড়ি, কতবার যেতে বলেছিল, যাওয়া হয়নি। তা ওই কাশীকে দেখেছি। রান্না করার সময় একটা খাটো ধুতি পরে গায়ে একটা ফতুয়া থাকে, কাঁধে একটা গামছা। আমার দৃঢ় বিশ্বাস কাশির মতো যদি আমাকে রান্না করতে হয় তাহলে আগে আমাকে ড্রেস কোড ফলো করতে হবে। জোগাড় যন্ত্র শুরু করে দিলাম। গামছা তো ঘরেই আছে, কিন্তু ধুতি পাই কোথায়? বিয়ের ধুতিটা আলমারি থেকে নামালে আমাকে বাড়ি থেকে বের করেও দিতে পারে। তাছাড়া ধুতি পরা বেশ হাঙ্গামার। আমার এক বন্ধু বিয়ের সময় পরিয়ে দিয়েছিল, তাকে এখন ডাকা কি উচিত হবে? সেই বা এই লকডাউনের মধ্যে আসবে কিভাবে? কিন্তু তাহলে রান্নার কি হবে? এইভাবে হয় নাকি? ঢাল নেই, তরোয়াল নেই, নিধিমার সর্দার। ধুত তোর দরকার নাই ধুতির, বুদ্ধি খরচ করতে হবে। লুঙ্গিকে হাঁটুর ওপরে গুটিয়ে নিয়ে ধুতির মতো করে পরে নিলেই হলো। কত সাউথ ইন্ডিয়ান লোকই লুঙ্গি পরে। তো ওরা কি রান্না করেনি কোনোদিন? নাকি চেন্নাইতে লকডাউন হয় নাই? সাদা রঙের লুঙ্গি হলে ভালো হতো। আমার লুঙ্গিটা প্রিন্টেড, তাতে রান্নায় একটু স্বাদের তফাৎ হয়তো হবে। কিন্তু এখন সাদা লুঙ্গি কিনতে যাওয়ার সময় নয়, অগত্যা ওটাই পরে নিলাম। ফতুয়া জিনিসটাও আমার কাছে নাই, মহা সমস্যা। এখন ফতুয়া কিনতে গিয়ে ফতুর হলে চলবে না, আগে খাওয়া তারপর পড়া। ওই জন্যই বলে খাওয়া পড়া দিয়ে লোক রেখেছি, পড়া খাওয়া দিয়ে লোক রেখেছি। এরকম কথা কাউকে বলতে শুনিনি, কিন্তু ফতুয়া নাই বলে হাড়ি চড়বে না তা তো হয় না। এত সহজে হাল ছেড়ে দিলে চলবে? 250 টাকা দিয়ে 1.5 বছর আগে একটা পাঞ্জাবি কিনেছিলাম, গায়ে টাইট হয় এখন। দুবার কাচার পর ওটার হাইট উড়ু অবধি উঠে গেছে। হাইটে খাটো হওয়ায় ফতুয়ার মতোই লাগছে। বাতিল জামা কাপড়ের বস্তা থেকে ওটা খুঁজে বের করে মাথা গলিয়ে পরে নিলাম। ব্যাস, সাজগোজ কমপ্লিট। এবার মেনু ঠিক করার পালা। যারা আগে কোনোদিন রান্নাবান্না করনি তাদেরকে বলি, প্রথম দিনেই কিন্তু বিরিয়ানি বানাতে যেও না। আমার সাজগোজ দেখে বউ তো একেবারে আটকে উঠেছে। এ কি, লুঙ্গির সঙ্গে পাঞ্জাবি পরেছো কেন? গলায় গামছা, কেউ মারা টারা গেল নাকি? শোনো, এই সময় কিন্তু তোমার শ্মশানে যাওয়া একদম চলবে না। মনে মনে একটু হাসলাম। বউকে জানাবো না সুস্বাদু রান্নার গোপন রহস্য কি? এটা যে আমার রন্ধনের ড্রেস, শ্মশানের বেশ নয়, অত কিছু খুলে বললাম না তাকে। শুধু বললাম কেউ মরেনি, আমার ইচ্ছে হলো তাই পড়েছি, ব্যাস। বউ মনে হয় আমার কথাটা বিশ্বাস করেনি। আমার দিকে কেমন সন্দেহ নিয়ে হাঁ করে একদৃষ্টে তাকিয়ে আছে। বাড়িতে বসে থেকে থেকে মাথাটা খারাপ হয়ে গেল নাকি লোকটার? আমাকে আর কিছু না বলে ফোনটা নিয়ে সোফায় গিয়ে বসলো। বাপের বাড়িতে ফোন করে জানাবে নিশ্চয়ই। সে জানা গিয়ে আমার বরং সুবিধাই হলো। আমার কাজের মধ্যে কেউ যদি নাক গলাতে আসে একেবারেই পছন্দ হয় না আমার। গুনগুন করে গান গাইতে গাইতে রান্নাঘরে ঢুকলাম। আমাকে আমার মতো থাকতে দাও। একটা প্রবাদ বাক্য আছে, ফার্স্ট প্ল্যান ইওর ওয়ার্ক, দেন ওয়ার্ক ইওর প্ল্যান। আগে ভেবে নাও কি করবে, তারপর সেই ভাবনা অনুযায়ী কাজ করো। বেশ, তাই হবে। গুরুজনরা তো আর এমনি এমনি এসব কথা লিখে যাননি। ওনাদেরকেও নিশ্চয়ই আমার মতো পরিস্থিতিতে একদিন না একদিন পড়তে হয়েছিল, সেই জন্যই এগুলো লিখে গেছেন, যাতে আমাদের অসুবিধা না হয়। তাই রান্না করতে গেলে প্রথমেই ভাবতে হবে কি কি রাঁধবো। ভাত রান্না করলে অনেক ঝামেলা। ডাল করো রে, ভাজা করো রে, মাছের ঝোল, তরকারি, সে অনেক ঝকমারি। তার চাইতে সহজ রান্না হলো খিচুড়ি। গতকাল বিকেলে এক পশলা বৃষ্টি হয়েছিল। গুমোট ভাবটা তেমন নেই আজকে। সহজ রান্না করতে খিচুড়ির জুড়ি নেই, সাথে বেশি কিছু লাগে না। কিন্তু তাও কিছু তো লাগে। শুধু শুধু খিচুড়ি তো আর এমনি এমনি খাওয়া যায় না। কি করি কি করি ভাবতে ভাবতে মনে হলো খিচুড়ির সঙ্গে লাবড়া হলে বেশ ভালো হতো। সরস্বতী পুজোতে স্কুলে খেয়েছি, তখন যদি শিখে নিতাম কিরকম করে করে। মনকে সান্ত্বনা দিলাম, শেখার কোনো শেষ নাই, শেখার চেষ্টা বৃথা। তাই লাবড়া বানানো শেখার জন্য তো আবার জলের বোতল, বই ভর্তি ব্যাগ পিঠে নিয়ে স্কুলে গিয়ে ভর্তি হতে পারি না। না না, ল্যাবড়া জানি না বলে ঘাবড়াবো না আমি মোটেই। ভাবতে হবে বিকল্প যা যা আছে। ভাজা করা যেতে পারে, বেগুন ভাজা, সাথে ডিমের অমলেট, আর খেজুর আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি। ব্যাস, এতেই হয়ে যাবে। প্ল্যান হয়ে গেছে, এইবার ওয়ার্ক ইওর প্ল্যান।
কাশি কেমনি করে খিচুড়ি বানায় সেটা দেখা হয়নি আমার। খিচুড়ি বানানোর জন্য আমরা কাশিকে কোনোদিন ডাকিনি। তো সে বেচারা কি করবে, সেটা কাশির দোষ না, আমি একাদশী। একাদশীর দিনেও তাকে ডাকা যেতে পারতো, কিন্তু একাদশীতে খিচুড়ি খায় কি সঠিক জানি না আমি। যাই হোক, সে যে কোনো একটা অজুহাতে একবার অন্তত খিচুড়ি বানাতে তাকে ডাকা উচিত ছিল আমাদের। যাক সে কথা। সত্যি কথা স্বীকার করতে লজ্জা নাই, খিচুড়ি বানানোর কোনো ফর্মুলা জানা নাই আমার। সবাই তো আর সব কিছু জানে না। রান্না ঠাকুর কি দুর্গাপুজো করতে পারবে, কিংবা পুরুত ঠাকুর বিরিয়ানি রান্না? তবে কমন সেন্স অ্যাপ্লাই করে কি না হয়, যে ব্যক্তি প্রথম খিচুড়ি আবিষ্কার করেছিল সে কিরম করে বানিয়েছিল, সেও তো কমন সেন্স অ্যাপ্লাই করেই বানিয়েছিল। তাহলে আমিও তো প্রথমবার খিচুড়ি বানাচ্ছি, তাহলে আমিই বা পারবো না কেন? এই সময়টাতে নিজেকে সাহসী রাখা জরুরি। অন্যের বুদ্ধির কি দরকার আমার? খিচুড়ি বানানোর জন্য ইউটিউব দেখে ফর্মুলা চুরি করব না, নিজে মাথা খাটিয়ে খিচুড়ির ফর্মুলা নিজেই আবিষ্কার করে নেব। খানিকক্ষণ গভীরভাবে ভেবে যেটা বুঝলাম সেটা হলো, খিচুড়ি আর ডাল ভাত এই দুটোর মধ্যে মূলত তফাৎ হচ্ছে অনুপাত। এক বাটি ভাত মাখাতে হাফ বাটি ডাল হলেই হয়ে যায়। তাহলে ডাল ভাতে অনুপাত হলো 1:2। এক হাতা ডাল আর 2 হাতা ভাত একসাথে মাখানোর পর দেখা যায় বিরিয়ানির মতো খানিকটা সাদা, খানিকটা হলুদ রং, কোথাও আবার ফ্যাকাশে। তবে খিচুড়ির বেলায় কিন্তু ওই ভাগ চলবে না। এরকম একচোখা ভাগ বাটোয়ারা খিচুড়ি বরদাস্ত করে না। এখানে হলো গিয়ে সমানে সমানে টক্কর। পুরো হলুদ রং হওয়া চাই, কোনো সাদামাটা ব্যাপার নাই তাতে। ভাগ হবে 1:1, মানে যতটা ডাল ততটা চাল। এটাই হলো খিচুড়ি বানানোর আসল চালাকি। 3 কাপ চুরচুর করে চাল আর 3 কাপ চুরচুর করে ডাল বের করলাম ডিবে থেকে। আশা করি 3 জনের হয়ে যাবে। যদি সামান্য বেঁচে যায় ওবেলা রাতেও খাওয়া যাবে। একটু বেশি করেই বানাই, শর্ট না পড়ে। এরপর যেটা জানা দরকার সেটা হলো সিদ্ধাঙ্ক। যারা আগে কোনোদিন রান্না করনি তাদের এটা জানা খুবই জরুরি। সিদ্ধাঙ্ক এমন কিছু কঠিন ব্যাপার না, এটা একটা সিধা অঙ্ক। কত তাপমাত্রায় সিদ্ধ হবে তার অঙ্ক। চাল আর ডাল তো এক তাপমাত্রায় সিদ্ধ হয় না। আবার কোন চাল কোন ডাল তার উপরেও নির্ভর করে সিদ্ধাঙ্ক। যেমন গোবিন্দভোগ, বাঁশকাঠি, বাসমতি সব চালের আলাদা আলাদা সিদ্ধাঙ্ক, ডালের বেলায়ও তাই। ছোলা, মুগ, মুসুর, অরহর সবার আলাদা আলাদা দর, আলাদা সিদ্ধাঙ্ক। তাও যদি একটা গড়পড়তা হিসাব করি তাহলে দেখা যাচ্ছে ডালের সিদ্ধাঙ্ক চালের থেকে বেশি, মানে ডাল সিদ্ধ হতে বেশি সময় নেয়। বউ একবার এসে রান্নাঘরে উকি দিতেই আমি এমন কড়া চোখে তাকিয়েছি, ভয় আর এইদিকে আসেনি। না, এইভাবে তো সম্ভব নয়। কতক্ষণ চোখে চোখে রাখবো? আমি এখন ল্যাবরেটরিতে গবেষণা করছি। এই সময় আমার গবেষণায় ব্যাঘাত ঘটানো আমি একেবারেই বরদাস্ত করব না। গ্যাসের সিলিন্ডারের গায়ে একটা চক দিয়ে তারিখ লিখে রাখার অভ্যেস আছে আমার। কবে সিলিন্ডার খুলেছি, কতদিন চললো তার হিসেব রাখি। সেই চকটা দিয়ে রান্নাঘরের দরজার বাইরের দিকে লিখে দিলাম ডু নট ডিস্টার্ব। তারপর দ্রাম করে দরজা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিলাম ভেতর থেকে। এবারে নিশ্চিন্ত মনে রান্না করা যাবে। প্রথমে দুটো হাঁড়ি ধুয়ে নিলাম। একটা হাঁড়িতে ডাল আর একটা হাঁড়িতে চাল ঢেলে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তার আগে চাল ডাল 3 বার করে ধুয়ে নিয়েছি। চাল বা ডাল ধোয়া কিন্তু একটা আর্ট। কৌশলটা সবাইকে বলে দিই, জানা না থাকলে কিন্তু অথই জলে পড়বে। প্রথমে হাঁড়িতে চাল নিয়ে জল ঢেলে চালগুলো হাত দিয়ে কচলে কচলে চটকাতে হয়। তারপর হাঁড়িটা বাঁ হাত দিয়ে আড় করে সিঙ্কের কোনায় ধরে ডান হাতের 5টা আঙুল হাঁড়ির মুখের কাছে ধরতে হয়। আঙুলগুলো অল্প ফাঁক করে ছাঁকনির মতো করে ধরবে, দেখবে সব জল কেমন বেরিয়ে যাচ্ছে। আঙুল কতটা ফাঁক করবে সেটা কোন চাল তার উপর নির্ভর করছে। সরু চাল হলে সরু ফাঁক, মোটা চাল হলে মোটা ফাঁক। ফাঁকের গন্ডগোল হলে কিন্তু তোমায় ফাঁকি দিয়ে সব চাল সিঙ্কে গিয়ে পড়বে, সে আর এক বিড়ম্বনা। তাই চাল ধোয়ার ব্যাপারে খুব সাবধান। ডালের ব্যাপারেও ওই একই সতর্কতা। গ্যাস ওভেনটার দিকে তাকিয়ে সত্যি প্রশংসা না করে পারলাম না। কত মাথা খাটিয়ে ওভেনটা বানিয়েছে। একটা বড় বার্নার আর একটা ছোট বার্নার তো এমনি এমনি বানায়নি, দুটোই ছোট বার্নার দিতে পারতো, তাতে তাদের 2 পয়সা বাঁচতো না। তাও দেয়নি। কোম্পানির একটা রেপুটেশনের ব্যাপার আছে না। লোকে কি ভাববে যে গ্যাস ওভেন বানিয়েছে সে খিচুড়ি বানাতে জানে না? সিদ্ধাঙ্কের ব্যাপারটা কিরকম মাথায় রেখে ওভেন বানিয়েছে সেটা ভেবেই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি।
বড় বার্নারে ডালের হাঁড়ি আর ছোট বার্নারে চালের হাঁড়ি চাপিয়ে দিলাম। অনেকে এই ব্যাপারটায় মস্ত বড় ভুল করে, একটাই হাঁড়িতে চালে ডালে একসাথে বসিয়ে দেয়। ডালের সিদ্ধাঙ্ক যে চালের থেকে বেশি এইটা ভাবেই না। এখন তো আর যৌথ পরিবার নেই, আর থাকলেও সবার আলাদা আলাদা হাঁড়ি। হাঁড়ি মুখ করে একসাথে থাকে অনেকে, আলাদা আলাদা হাঁড়ি হওয়া সত্ত্বেও হাঁড়ি কম পড়ে কি করে ভেবে পাই না আমি। অবশ্য বাসন বেশি পড়লে কাজের মাসি চেঁচামেচি করবে, সেই ভয়েই হয়তো একটা হাঁড়িতে খিচুড়ি বানাতে বাধ্য হয়। তবে কাশিকে বানাতে দিলে ও কিন্তু দুটো হাঁড়িতে খিচুড়ি বানাতো, এ আমি হলফ করে বলতে পারি। খিচুড়ি কাকে বলে, বা যদি আমাকে জিজ্ঞেস করো কোন জিনিসকে এক কথায় খিচুড়ি বলা হয়, তার উত্তরে আমি বলবো ডাল ভাত তরকারি একসাথে মাখিয়ে নয়, কিন্তু যে খাবার বানানো হয় তাকে বলে খিচুড়ি। চাল আর ডাল আলাদা আলাদা বার্নারে আগেই বসিয়ে দিয়েছি, শুধু তরকারি মিশিয়ে পাকানো বাকি আছে। তরকারি বলতে সবজি আর কি, এখনো দেশলাই মারিনি, সবজি মিশিয়ে তারপর বার্নার অন করব। ঝুড়ি হাতড়ে সবজি বের করলাম, 4খানা আলু, একটা ফুলকপি। বটি দিয়ে আমি কুটি কুটি করতে পারি না, ছুরি দিয়েই আমার সুবিধা হয়। ডাক্তারদেরকেও দেখেছি ছুরি দিয়েই ওরা কাটাকাটি করে, তাদেরকে বটি ব্যবহার করতে শুনিনি কোনোদিন। একদিক দিয়ে দেখতে গেলে ডাক্তার কিন্তু আমিও, ডাক্তার মানুষের রোগ সারায় আর আমি যন্ত্রের রোগ সারাই, তাই আমাদের যন্ত্রের ব্যবহার যে একটা মিল থাকবেই, এ আর আশ্চর্য কি। তবে গরু ভেড়া পাঠা পাঠির ডাক্তার ওনারা বটি ব্যবহার করেন কি না এইটা আমার আইডিয়া নাই। আমার মাসতুতো বোন ডাক্তার নয়, সে ডাকও তার বিভাগের কর্মচারী। বোনকেও দেখেছি লাউকে মূলোকে ছুরি দিয়ে কাটতে, সবজিগুলো অপারেশন টেবিলে তুলে ছুরি দিয়ে 4টে আলুকে দিলাম 16 কুচি করে, তারপর আস্তে আস্তে করে ভাসিয়ে দিলাম ডালের হাঁড়িতে। আর ফুলকপির গোটা 6 ফুল ছিঁড়ে নিয়ে ফেলে দিলাম চালের হাঁড়িতে। এটা কিন্তু লক্ষণীয় বিষয়, যারা নতুন রান্না শিখছো তাদের জানিয়ে রাখি, আলু সেদ্ধ হতে ফুলকপির থেকে বেশি সময় নেয়, তাই আলু ফেলবে বড় বার্নারে আর ফুলকপি ছোট বার্নারে। একটু কড়াইশুঁটি দিতে পারলে ভালো হতো, কিন্তু কোথায় যে কড়াইশুঁটি রেখেছে খুঁজেই পাচ্ছি না। বাটি ঘটি কড়াই সব উল্টে পাল্টে তন্ন তন্ন করে দেখা হয়ে গেছে, কোথাও শুটির দেখা নেই, কিন্তু বরবটি তো আছে, ওটা দিয়ে আপাতত কাজ চালাতে হবে। অবশ্য খতিয়ে দেখলে বিশেষ কোনো তফাৎ নেই কিন্তু কড়াইশুঁটি আর বরবটির মধ্যে। কড়াইশুঁটির গোল দানা আর বরবটির হচ্ছে লম্বা দানা। কড়াইশুঁটি যদি ক্ষীর কদম্ব হয় তাহলে বরবটি হলো চমচম, তা অত শত বোঝা যাবে কি? দানা গোল ছিল না লম্বা, সিদ্ধ হয়ে গেলে সব সমান, যেমন সিদ্ধ পুরুষ, তাদের কাছে প্রেমও যা বৈরাগ্যও তা, মানে যা তা একেবারে। দুটো দু মেরুর বস্তু সমান হয় কি করে আমি জানি না, ব্রহ্মা জানে। বরবটি ছাড়িয়ে দানাগুলো ছেড়ে দিলাম ভাতের হাঁড়িতে। এইবার ফিনিশিং টাচ, নুন দিতে হবে। নুন ঠিক মতো না হলে কিন্তু নুনের একটা বড়সড় মাহাত্ম্য আছে। যখন শোলে সিনেমার শুটিং চলছিল, প্রডিউসার তখন বলেছিলেন সিপি সাফ নুন দিয়ে একটা ডায়লগ কিন্তু আপনাকে রাখতেই হবে। ডাইরেক্টর রমেশ সিপি প্রথমে খুব একটা রাজি ছিলেন না, পরে প্রডিউসারের অনেক জোড়াজোড়িতে অবশেষে সায় দিলেন। ঠিক হ্যাঁ, আপ ইতনা জিদ কর রহে হো তো ফির সোচেঙ্গে। তারপর অনেক ভাবনা চিন্তা করে সেই বিখ্যাত ডায়লগটা রাখলেন রমেশ সিপি, সর্দার আপকা নমক খায়া সর্দার। ব্যাস, আর যায় কোথায়, সুপার ডুপার হিট হয়ে গেল শোলে, মাসের পর মাস হাউসফুল। আর একটা জিনিস দিতে হবে এবার, হলুদ গুঁড়ো। হ্যাঁ, এটাই হলো খিচুড়ির আইডেন্টিটি মার্ক। যেমন আমার কপালের বাদিকে একটা কাটা দাগ আছে, সরকারি ফর্ম ফিল আপে কাজে লাগে। আইডেন্টিটি মার্ক কি? তখন লিখি কপাল কাটা। ছোটবেলায় খেলতে গিয়ে পড়ে গেছিলাম, কপাল ফেটে গেছিল, সেদিনই বুঝে গেছি ফাটা কপাল আমার। একদিন না একদিন আমাকে হাত পুড়িয়ে রান্না করতেই হবে, সেটাই হলো। তবে এখনো যে হাত পড়েনি এটাই বাঁচোয়া। হলুদ না হলে খিচুড়ি হয় না। খিচুড়ির সঙ্গে বিয়ের এই একটা ব্যাপারে বেশ মিল আছে, গায়ে হলুদ না দিয়ে বিয়ে হয় না। তাও যে বিয়ে বাড়িতে কেন খিচুড়ি করে না কে জানে। দিলাম বেশ ক চামচ হলুদ আর নুন ঢেলে, হামদিস্তায় আদা বেটে সেটাও ঢেলে দিলাম ডালের হাঁড়িতে। জোগাড় যন্ত্র সম্পন্ন, দেশলাই মেরে দুটো বার্নার চালিয়ে দিলাম ফুল স্পিডে। ব্যাস, রান্না এবার স্টার্ট হয়ে গেছে। স্টার্টার বানাবো এখন। মাল্টিটাস্কিং কাজ করতে জানতে হয়, এইটা আমি কাশির কাছে শিখেছি। অনেক বাড়িতে দেখি
ভাত বসিয়ে দিয়ে হাঁড়ির চাপার দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকে। কখন হাঁড়ির চাপা বাষ্পের চাপে পড়ে ঠকঠক করে কাঁপবে সেই অপেক্ষায় হা পিত্তেশ করে। হাঁড়ির চাপা যখন লাফালাফি শুরু করে তখন চাপাটা আলতো করে টেনে হাঁড়ির মুখটা একটু ফাঁক করে দেয়। আচ্ছা, এর জন্য হাঁ করে একদৃষ্টে চাপার দিকে তাকিয়ে থাকার কোনো মানে হয়? সেই সময় তো অন্য কোনো কাজ করা যেতে পারে, এমনিতেই কত কাজের চাপ। ঠিক এই কারণে কাশি যেখানে 4 ঘন্টায় 500 লোকে রান্না করে ফেলে, অথচ অনেক বাড়িতে 4 জনের রান্না 5 ঘন্টাতেও শেষ হয় না। তাই আমাকেও ডাল চাল ফুটতে ফুটতে বাকি জোগাড় সেরে রাখতে হবে। উনুন যেন কামাই না যায়। বেগুন কাটতে গিয়ে একটু থমকে গেলাম, আমি পারবো তো? অনেক ভেবে দেখলাম বেগুন ভাজা বানানো কিন্তু বেশ ঝামেলার ব্যাপার। তাছাড়া ডাক্তাররা এখন ভাজাভুজি খেতে বারণ করছেন। আচ্ছা, বেগুন ভাজার পরিবর্তে বেগুন পোড়া করলে কেমন হয়? করা যেতেই পারে। বেগুন ভাজা করতে গিয়ে যদি পুড়ে যায় তখন কি হবে? তাহলে কিন্তু খাওয়াই যাবে না। বেগুন পোড়ায় সে রিস্ক একেবারেই নেই। যতই পুড়ে গিয়ে বেগুন কালো কুষ্টি হয়ে যাক, কেউ বলতে পারবে না বেগুন পোড়াটা পুড়ে গেছে। কি কুক্ষণে যে রান্না করতে ঢুকেছিলাম। অমলেট বানানোও দেখছি বেশ ঝকমারি। এমনিতেই রান্না করতে অনেক লেট হয়ে গেছে। ডিম ফেটিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে তাওয়া ঢালা এই পর্যন্ত আমি পারবো, সেই কনফিডেন্স আমার আছে। কিন্তু ওটাকে আস্ত অবস্থায় খুন্তি দিয়ে পাল্টি করা, ওটা বেশ কঠিন কাজ। বউকে যদি ডাকি তাওয়ায় ঢেলে দিয়েছি পাল্টি করে দিয়ে যাও, উফ, তাহলে যা ঘ্যাম নেবে। কোনো দরকার নেই ডাকার, তার চেয়ে ডিম ভুজিয়া করে নিলেই হলো। আমার মনে হয় যারা অমলেট উল্টাতে পারে না তারাই ডিম ভুজিয়া আবিষ্কার করেছে। ফর্মুলা ওই একই, শুধু পাল্টি না করে খুন্তি দিয়ে ঘেটে দিলেই হয়ে যাবে ডিম ভুজিয়া। আমি তো আর আগে ভাগে মেনু ডিক্লেয়ার করে দিইনি যে বেগুন ভাজার অমলেট বানাতেই হবে। তার বদলে বেগুন পোড়া আর ডিম ভুজিয়া, রইল বাকি চাটনি। টমেটোর চাটনি বানাবো ঠিক করেই রেখেছি, তাতে আমসত্ত্ব আর খেজুর দেবো। কিন্তু মুশকিল হলো রান্নাঘরে দেখছি কোনো দাঁড়িপাল্লাই নাই। কি করে যে এতদিন রান্না করতো বুঝি না। একটা দাঁড়িপাল্লা থাকবে না রান্নাঘরে? খেজুর আর আমসত্ত্বের ভাগ সমান সমান হওয়া দরকার। কি করে এখন ওজন করি আমি? মাথা খাটিয়ে শেষে একটা বুদ্ধি বের করলাম। ফ্রিজ থেকে আমসত্ত্বটা বের করে একটা বাটিতে রেখে বাটিটা 1 গামলা জলে ভাসিয়ে দিলাম জয় মা বলে। তার আগে আমসত্ত্বের চকচকে প্লাস্টিকের মোড়কটা ছিঁড়ে ফেলে দিয়েছি। বাটিটা আমসত্ত্ব পেটে নিয়ে দিব্যি জলে ভেসে বেড়াচ্ছে, আধ ডোবা আধ ভাসা। এইবার গামলা থেকে তুলে নিলাম বাটিটা। যেখানটায় জল ছাপ পড়েছে সেইখানে চক দিয়ে গোল করে দাগ দিয়ে দিলাম বাটিটার গায়ে। এবার আমসত্ত্বকে নামিয়ে দিয়ে বাটিটা আবার ছেড়ে দিলাম গামলার জলে। চকের দাগ দেখি এখন অনেকখানি উপরে। খেজুরের প্যাকেট থেকে একটা একটা করে খেজুর ফেলতে লাগলাম বাটির ভিতর। ক্রমশ চকের দাগ জলের কাছাকাছি আসছে। 17টা খেজুর বাটিতে ফেলার পর চকের দাগ জল ছুঁই ছুঁই। 18টা দিলে দাগ পেরিয়ে যাবে, আবার 17টা দিলে কম হয়ে যাবে। শেষে একটা খেজুর অর্ধেক করে 17.5টা দিতে একেবারে কাটায় কাটায় সমান সমান। কিন্তু এদিকে দেখি আর একটা বিড়ম্বনা। টমেটোর চাটনি বানাবো আর টমেটোই নাই। যাতনা আর এক শেষ। কার মুখ দেখে যে আজ ঘুম থেকে উঠেছি। অগত্যা তাকের এক কোণা থেকে টেনে এনে বের করলাম সসের শিশি। একদিকে ভালোই হলো, টমেটো কাটার হাঙ্গামা রইল না। নিয়ে নিলাম 3 কাপ টমেটো সস। বোতল প্রায় শেষ, একটুখানি তলানি পড়ে আছে। সসেতে আমসত্ত্ব কুচি আর খেজুর দিয়ে দিলাম। ওভেন ফাঁকা পেলেই বসিয়ে দেব। ভাত আর ডাল দুটোই দেখি একসাথে ফুটছে। দুটোকে কান ধরে নামিয়ে দিলাম ওভেন থেকে। একদিকে চাটনি বসিয়ে দিয়ে আর একদিকে কড়াই চাপালাম। তাতে সর্ষের তেল, পেঁয়াজ কুচি, তেজপাতা দিয়ে ঘাটাঘাটি করে দুটো হাঁড়ি দিলাম কড়াইয়ে উপুড় করে। ব্যাস, আসল কাজ শেষ। এইবার শুধু জাল দেওয়ার খুন্তি নাড়ানো। কাশিকে দেখেছি খুন্তি নাড়তে নাড়তে 3বার খুন্তিটা কড়াইয়ের কানায় টং টং করে আওয়াজ করে। তারপর খুন্তিটা ডান হাতে করে তুলে বা হাত নিচে পেতে রাখে। 2-3 ফোঁটা ঝোল বা হাতে পড়তেই শুরুত করে চেটে দেখে সব ঠিকঠাক আছে কিনা। আমিও তাই করলাম, তবে বা হাত চাটা আমার পছন্দ না। আমি করলাম একটু অন্যভাবে। বাঁ হাত দিয়ে খুন্তিটা কড়াইয়ের কানায় টং টং করে 3বার আওয়াজ করে ডান হাতে খিচুড়ি ফেললাম। চেটে দেখি আহা, দুর্দান্ত হয়েছে। আমি এত ভালো বানিয়েছি? বিশ্বাসই হচ্ছে না। নিজের পিঠ নিজেরই চাপড়াতে ইচ্ছে করছে। এমন সময় দেখি রান্নাঘরের দরজা কে যেন জোরে জোরে চাপড়াচ্ছে। কেউ এলো নাকি? বউ তো এত জোরে চাপড়াবে না। দরজা খুলে দেখি আমার শালাবাবু এসে হাজির। আমাকে রান্নাঘরে অনেকক্ষণ বন্ধ দেখে বউ তার বাপের বাড়িতে খবর দিয়ে দিয়েছে, দাদা তুমি একবার শীঘ্রই এসো, তোমার ভগ্নিপোতের মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে, খিল দিয়েছে রান্নাঘরে। কোনো কাণ্ড যদি করে বসে কি হবে গো? কেন যে আমি রান্না করতে বলেছিলাম। দাদা গো, তুমি এক্ষুনি চলে এসো, আমার খুব টেনশন হচ্ছে, বুক ধড়ফড় করছে আমার। ছোট শালা বাইক নিয়ে এসে হাজির, আমার দিকে তাকিয়ে আছে হা করে। আমি চুপচাপ পাশ কাটিয়ে বাথরুমে চলে গেলাম স্নান করতে। বাথরুমের ভেতর থেকে স্পষ্ট শুনতে পাচ্ছি দাদা তার বোনকে
খুব বকা দিচ্ছে। আর কোনোদিন ওকে রান্নার কথা বলবি না, সারা বছর কত খাটে ছেলেটা, ইস রান্না করতে গিয়ে ঘেমে নিয়ে গেছে বেচারা। যা খাবার বার, স্নান করে এলে ওকে খেতে দে আগে। মিউ মিউ করে বোনের আবদার, দাদা তুমিও 4টি ভাত খেয়ে যাও, ভর দুপুরবেলা না খেয়ে গেলে আমার অমঙ্গল হবে যে। বাথরুম থেকে আমি সব কথা শুনতে পাচ্ছি। দাদা একটা শর্ত দিলেন, ঠিক আছে খেতে পারি, তবে তোকে একটা কথা দিতে হবে, ওকে কোনোদিন তুই রান্না করতে বলবি না বল। বউ উঠে এসে বাথরুমের দরজায় মুখ ঠেকিয়ে বলল, কি গো শুনতে পাচ্ছ? এই দেখো আমি প্রমিস করলাম আর কোনোদিন তোমায় রান্নার কথা বলবো না। এবার তাড়াতাড়ি স্নান সেরে আসো লক্ষ্মীটি, খাবার বাড়ছি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।